হেই ওয়েলকাম টু স্টাডি আইকিউ। তোমাদের সকলকে জানাই স্টাডি আইকিউতে অশেষ 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 অভিনন্দন। এবং তার সাথে তোমাদেরকে বলে দিই আজকে আমরা যেটা করছি সেটা আমাদের যেটা পেন্ডিং ছিল লাস্ট দ্য 4th নাম্বার অফ দ্য পার্ট অফ WBCS প্রিলিমসের কোয়েশ্চেন আনসার অ্যানালিসিস অ্যান্ড দিস ইজ সিরিজ নাম্বার ডি। ঠিক আছে, সিরিজ নাম্বার ডি। আজকে আমরা কি করব, লাস্ট পার্টে আমরা করব 151 to 200 কোয়েশ্চেন্স নাম্বারকে পুরো কভার করব। অ্যান্ড বিফোর দ্যাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ স্টাডি আইকিউ এডুকেশন if you are new here, and with that if you want to follow us in other social media platform then you can also follow us on study iq or studyiq.education on Facebook, Instagram, Telegram channel or the Twitter handle @studyIQ, right? So let's start our class today. First question হচ্ছে 151 নম্বর প্রশ্ন, the following state is the highest producer of tin in India. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতের টিনের সর্বাধিক উৎপাদক কে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতের টিনের সর্বাধিক উৎপাদক কে? রাজস্থান, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, and the right answer will be option number D. Now next question 152. The following river divides ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম। এবার এই যে প্রশ্নটি সেটা খুব ক্লিয়ার একটা প্রশ্ন এবং জিওগ্রাফিক্যালি ইফ ইউ আর ওয়েল নোন অ্যাবাউট দ্য রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল তোমার পক্ষে খুবই সহজ হবে উত্তরটা দেওয়া যে নিম্নলিখিত নদীটির মধ্যে কোন নদীটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে পশ্চিমবঙ্গ এবং আসামকে সঠিকভাবে পৃথক করেছে, তাই না? দুটোকে ভাগ করে দিয়েছে। আসাম এবং পশ্চিমবঙ্গের বর্ডার হিসেবে কোন নদীটি কাজ করেছে এবং আমরা জানি এটি সংকোষ, এবং দেখে নেব কোন অপশানে রয়েছে। অপশন নাম্বার বি সংকোষ ইজ দ্য রাইট আনসার হেয়ার। আদার দেন অন্যান্য যে সমস্তগুলো এইগুলোর মধ্যে রায়ডাক, কালজানি, চেল এগুলো সমস্তটাই আমাদের আমরা জানি উত্তরবঙ্গের নদী, এবং এর মধ্যে সংকোষ উত্তরবঙ্গের নদী, এবং এটি পশ্চিমবঙ্গ এবং আসামকে একদম চিকেন নেক করিডোরের কাছ থেকে ভাগ করেছে। নাও 153 নাম্বার কোয়েশ্চেন দেখবো। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ তিতুমির? তিতুমিরের আসল নাম কে ছিল? ছোটবেলায় পড়েছি আমরা যখন আমরা স্কুল লেভেলে ছিলাম, এটা আমরা ভুল করতেই পারি না, এটা খুবই সহজ প্রশ্নের মধ্যে একটা, হুইচ ইজ মীর নিসার আলী, সৈয়দ মীর নিসার আলী। এবং অপশন নাম্বার বি, এখানেও অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। Now the next question is যাব 154. In India, topographical map is published from following organization. Now এখানে একটা কথা বলার, ইন্ডিয়াতে যে টপোগ্রাফিক্যাল ম্যাপের যে অর্গানাইজেশনের যে নাম সেটাকে কি বলা হয়? তাকে বলা হয় ন্যাশনাল ম্যাপিং এজেন্সি। কি বলা হয়? ন্যাশনাল ম্যাপিং এজেন্সি, রাইট? এবং এই ন্যাশনাল ম্যাপিং এজেন্সি কার মানে এর দ্বারা কি তৈরি করে? দে মেক দ্য সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া। তাহলে আমরা বুঝতে পারছি SOI. So the right answer here will be option number C. NATMO, GSI, এখানে GSI হচ্ছে জিওগ্রাফিক্যাল স্ট্যান্ডার্ড অফ এডুকেশন or জিওগ্রাফিক্যাল অথবা জিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, এটা একটা হয়, এটা জুওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার হেয়ার উইল বি সি, SOI ইজ সার্ভে অফ ইন্ডিয়া। কার আন্ডারে পড়ে? মিনিস্ট্রি অফ ডিপার্টমেন্ট অফ দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, এটার উত্তরটা তাহলে কি হবে? অপশন সি। এবং এটা কার আন্ডারে পড়ে আমি বললাম, দুটো মনে রাখতে হবে, একটা হচ্ছে ন্যাশনাল ম্যাপিং এজেন্সি আর NMA, আর একটা দ্বিতীয়টা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির হাতে এটা পড়ে। ভারতের নিম্নলিখিত কোন সংস্থা থেকে টপোগ্রাফিক্যাল ম্যাপ, টপোগ্রাফিক্যাল মানচিত্র যদি তোমরা একবার জানতে চাও যে হোয়াট ইজ টপোগ্রাফিক্যাল মানচিত্র, যে মানচিত্রগুলো আমরা দেখতে পাই ফিজিক্যাল এবং সোশিও, যেটা হচ্ছে মানে যেটা বিভিন্ন রকম ফিজিক্যাল বা পলিটিক্যাল যে ম্যাপগুলো আমাদের কাছে আসে সেটা প্রস্তুত করে, দ্যাট ইজ বাই SOI. Now the next question 155. Money bill is finally determined by whom? দেখো, অর্থ বিল সম্পর্কে যদি আমরা কথা বলতে চাই, শুরুতেই অপশনগুলো আমরা একবার দেখে নিই যে প্রাইম মিনিস্টার, স্পিকার, লিডার অফ দ্য অপোজিশন পার্টি নাকি প্রেসিডেন্ট। তো মানি বিল এমন একটা বিল যেটা শুধুমাত্র লোকসভাতে হুইচ ইজ দ্য লোয়ার হাউস অফ দ্য পার্লিয়ামেন্ট, শুধুমাত্র লোকসভাতে এটা উপস্থাপিত করা হয়। এবং সেই মানি বিলের দ্বারা আরেকটা জিনিস কি বুঝতে হবে আমাদেরকে, যে মানি বিল ডিটারমাইন্ড হয় প্রথমেই প্রেসিডেন্টের কাছ থেকে এর সম্পর্কে মানে কনসার্ন নিয়ে নেওয়া হয় যে মানি বিল পেশ হতে চলেছে, এবং সেটা যে মানি বিল সেটা ডিটারমাইন কে করে? দ্যাট ইজ বিন ডিটারমাইন্ড বাই স্পিকার। অপশন বি ইজ দ্য রাইট আনসার, স্পিকার।
Now we will move towards our next question. President of India elected by whom? 156 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত কিভাবে হন বা কার দ্বারা হন। দেখো প্রথমত তো যখন ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হয় আমরা জানি এটা রিপ্রেজেন্টেটিভ দ্য সিঙ্গল রিপ্রেজেন্টেটিভ ভোটের দ্বারা, ঠিক আছে, দ্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেমের দ্বারা এই ভোটিংটা হয় এবং এই ভোটিংয়ে কারা কারা থাকে, ডেফিনেটলি অল দ্য ইলেক্টেড মেম্বার অফ বোথ অফ দ্য হাউস বলতে আমরা বলতে চাইছি আরএস এবং এলএস, মানে রাজ্যসভা এবং লোকসভার ইলেক্টেড মেম্বার্সরা, তার সাথে কারা স্টেট অ্যাসেম্বলি থেকে, যেটা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলির মেম্বারদের থেকেও এখান থেকে তারাও ভোট দেয়, ঠিক আছে। তো এবং এই ভোট কিভাবে সেট হয়, সেই ভোটটা সেট হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেমের দ্বারা। দিস ইজ এ বিগ ডিল। যদি তোমরা এর সম্পর্কে ডিটেলসে বাংলাতে ভিডিও চাও তাহলে প্লিজ টেল আস ইন দ্য কমেন্ট সেকশন সো দ্যাট উই ক্যান প্রিপেয়ার দ্য সেম থিং ইন বেঙ্গলি, যে আমাদের মানে ভারতবর্ষে যে পার্লামেন্টারি সিস্টেম সেখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশন কিভাবে হয় সেটার জন্য। সো হেয়ার দ্য অপশন, দেখো ডাইরেক্টলি বাই পিপল শুধুমাত্র লোকসভার ক্ষেত্রে হয়, তাই না, লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং যেটা হচ্ছে আমাদের লোকসভা সেইখানটা সেই ক্ষেত্রে, অথবা দ্য লোয়ার হাউস, ঠিক আছে, তার যে আমরা এমপিদেরকে মনোনীত করি বা এমএলএদের মনোনীত করি সেটা ডাইরেক্ট অ্যাসেম্বলি হচ্ছে লোকসভা অ্যাসেম্বলির মাধ্যমে বা ডাইরেক্টলি ইলেকশনের মাধ্যমে। তাহলে পরে এটা কোনোভাবেই হবে না, অপশন সি ইজ নট দ্য রাইট আনসার। এবং মেম্বার অফ দ্য পার্লামেন্ট, দেখো এবার এখানে একটা কথা বলছে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, আমি কিন্তু এখানে বলেছি সেই মেম্বাররা, কিন্তু এখানে মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট মানে পার্লামেন্টে কিন্তু ইলেক্টেড মেম্বাররাও থাকে আবার নমিনেটেড মেম্বাররাও থাকেন, ঠিক আছে। নমিনেটেড মেম্বার মানে নমিনেটেড মেম্বার ওয়ান হু হ্যাজ বিন নমিনেটেড, দে আর বিন দ্য প্রেসিডেন্ট অনলি। যাদেরকে নমিনেট করা হয় তাদেরকে নমিনেট কে করে? প্রেসিডেন্ট করেন। প্রেসিডেন্টের হাতে একটা স্পেশাল পাওয়ার থাকে, রাজ্যসভাতে 12 জন মেম্বারকে তিনি নমিনেট করতে পারে। লোকসভাতে 2020 সাল অবধি হচ্ছে লোকসভার ক্ষেত্রেও 2 জনকে করা যেত অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে, ঠিক আছে, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে। তো ইলেক্টেড মেম্বার হচ্ছে যারা ডাইরেক্টলি ইলেকশনের মাধ্যমে আসে, ইলেক্টেড হয়ে আসে। রাজ্যসভারও মেম্বাররা প্রেসিডেন্টের দ্বারা মনোনীত ছাড়াও বাকিরা কিভাবে আসে? স্টেট অ্যাসেম্বলি থেকে ইলেক্টেড হয়ে আসে। সো দ্যাট ইজ আ ডিফারেন্ট ফেনোমেনা। তাহলে ইলেক্টেড মেম্বাররা কিন্তু বলেনি, এখানে বলছে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তার মানে দ্যাট ইজ নট আ রাইট আনসার, রাইট? মেম্বার অফ দ্য স্টেট অ্যাসেম্বলি, এবার শুধুমাত্র মেম্বার অফ দ্য স্টেট অ্যাসেম্বলি নয়, তাহলে পরে আমাদের এই তিনটেই বাদ হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কোনটা? দ্য রাইট আনসার উইল বি হিয়ার দ্য অপশন ডি। অপশন ডিতে কি রয়েছে? অপশন ডি ইজ ডাইরেক্টলি টক অ্যাবাউট বোথ দ্য হাউস অফ পার্লামেন্ট অ্যালং উইথ দ্য মেম্বার অফ দ্য স্টেট অ্যাসেম্বলি। নাও বোথ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট অ্যালং উইথ দ্য, এখানটা যদি বলছে, দেখো বাংলায় বলছে পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা সমূহের সদস্যের দ্বারা। আগেন দেয়ার দ্য কোয়েশ্চেন ফর্মেশন ইজ রং, তাই না? যদি আমরা বলি এখানে যদি আমাদের বলা উচিত ছিল বোথ দ্য হাউস অফ পার্লামেন্ট ইলেক্টেড, তাই না, ইলেক্টেড মেম্বার্স, তাহলে পরে এটা রাইট হতো। বাট হেয়ার আদার অপশনস আর নট সো রাইট, সো দ্য অপশন ডি ইজ রাইট, ঠিক আছে। 156-এর উত্তর কি হচ্ছে? ডি। এটা একটু মনে রাখবে, প্রশ্নটা কিন্তু একটু ভুল করে দেওয়া রয়েছে, অলওয়েজ রিমেম্বার দিস। নাও 157 নম্বর কোয়েশ্চেন। 157 নম্বর কোয়েশ্চেন ইজ ভেরি মাচ স্ট্রেট টু দ্য ফিজিক্স, ম্যাথামেটিক্স অর ম্যাথামেটিক্সই বলা যেতে পারে, ফিজিক্স আর ম্যাথামেটিক্স বেসিক্যালি বলা যেতে পারে। কি কোয়েশ্চেন রয়েছে? আ ভেহিকলস কভার হাফ দ্য ডিস্টেন্স উইথ ইউনিফর্ম স্পিড v1, ইউনিফর্ম মানে যেটা চেঞ্জ হচ্ছে না, আর কি আদার হাফ উইথ ইউনিফর্ম স্পিড v2। এবার বলেছে অ্যাভারেজ স্পিড বের করতে। v1 এবং v2 এখানে আমাদের দেয়া রয়েছে, অর্ধেক গেছে। একটা ভেহিকলস, একটা যানবাহন, একটা গাড়ি, একটা যে টোটাল তার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সে অর্ধেকটা সমান একটা বেগ নিয়ে গেছে, সমদ্রুতি নিয়ে গেছে, সেটা v1, বাকিটা v2 নিয়ে গেছে। তাহলে গাড়িটির গড় দ্রুতি কি হবে? এবার আমরা যখন আমরা জানি একটা সাধারণ হিসেব যে অ্যাভারেজ স্পিড, what is average speed is equal to total distance by total time taken। এবার দেখো এই টোটাল ডিস্টেন্সটা আমরা যদি ধরি, টোটাল ডিস্টেন্সকে আমরা যদি ধরি 1, তাহলে আমাদের কতটা হচ্ছে, মানে টোটাল টাইমটা যদি 1 হয় মানে দুটো সেকশন গেছে, তাই তো? তো দুটো জায়গা যাওয়ার মানে কি? ইটস সিম্পল, একটা জিনিসই দাঁড়াচ্ছে, দুটো মানে 1 + 1,
রাইট, এবং 1 যদি ধরি তাহলে নিচে যে জায়গাটা সে কভার করছে, হাউ মাচ ইট ইজ 1/v1, প্রথম অংশ যেতে টাইম নেয়, 1/v2 দ্বিতীয় অংশ যেতে টাইম নেয়, রাইট। আরেকবার বুঝিয়ে দিই, এই টোটাল অংশটা যদি হয় দিস ইজ 1, দিস ইজ 1, তো টোটাল ইজ 2, কারণ আমাকে অ্যাভারেজ বের করতে হবে। তো তাহলে এই জায়গাটুকুনি যেতে তার কত সময় লেগেছে 1/v1, আর এই জায়গাটা যেটা লেগেছে কত 1/v2। অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমরা যদি অ্যাভারেজ স্পিড বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আমরা ইকুয়েশনে ফেলবো, দেন অটোমেটিক্যালি এটা কি হবে, ওপরে 2 হবে, এখানটায় v1 v2 and 2 এখান থেকে বেরিয়ে গেলে পরে what will be the option, v2 plus v1, right? So accordingly the option will be 2v1 v2 by v1 plus v2, so option D is the correct here. বোঝা গেল? এটা সিম্পল একটা ম্যাথমেটিক্স ছিল, কোনো একটা বড় ব্যাপার ছিল না, জটিল ব্যাপার ছিল না, রাইট? নাও the option is option D, 2v1 v2 by v1 plus v2. Now next question দেখবো 158. Bengal revolutionaries were largely inspired by which revolutionary movement of Great Britain? এবার দেখো বাংলার বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের কোন বৈপ্লবিক ধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? This question is been taken from the time of the রেনেসা, রাইট? বেঙ্গলে যে রেনেসা হয়েছিল কার হাত দিয়ে হয়েছিল? দ্যাট ইজ বাই রাজা রামমোহন রায়, 1800 শতকের প্রথম দিকে, রাইট? এবার এই যে সময়টা, এই 1800 শতকের প্রথম দিকে যে রেভলিউশনটা হয়েছিল, দ্যাট হ্যাজ বিন টোটালি মুভড বাই দ্য আইরিশ মুভমেন্ট অফ গ্রেট ব্রিটেন। আইরিশ মুভমেন্ট, ঠিক আছে? অন্যগুলো অপশনের দিকে আমাদের তাকানোর কোনো প্রয়োজনই নেই, ওয়েলসে কোনো মুভমেন্ট হয়নি, স্কটিশ মুভমেন্ট ওয়াজ ফার 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 বিফোর, বাট বেঙ্গলে যে রেভলিউশনারি মুভমেন্ট হয়েছিল, যেটার হাত, যার প্রতিকৃতি ছিলেন রাজা রামমোহন রায়, দ্যাট ইজ বিন বাই দ্য আইরিশ মুভমেন্ট। কারণ কি ছিল, রাজা রামমোহন রায় সেই সময়ের বিভিন্ন ওয়ান অফ দ্য ভেরি learned person, blood personality, এবং he has a keen interest to study so many subjects, এবং আইরিশ মুভমেন্টের সম্পর্কে তিনি তখন জানতে পারেন, এবং দ্যাট অলসো he took it to the বেঙ্গল itself, আর বেঙ্গল থেকে পরবর্তীতে পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে যায়, ঠিক আছে? সো ইট ইজ অ্যাবাউট দ্য আইরিশ মুভমেন্ট। বেঙ্গল রেভলিউশনারি ওয়াজ লার্জলি ইন্সপায়ার্ড বাই হুইচ অফ দ্য রেভলিউশনারি মুভমেন্ট অফ গ্রেট ব্রিটেন? দ্যাট ইজ দ্য আইরিশ মুভমেন্ট, 158 বি। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, এখানটা একটুখানি পেজের এখানটা রয়েছে, এটা তোমরা বুঝে নেবে, অলরেডি ইংরাজিটা দেওয়াই রয়েছে, এখানে কি ঠিক হবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হুইচ বেঙ্গল পোয়েট কম্পোজ দ্য সং বান এসেছে মোরা গাঙে ডিউরিং দ্য পার্টিশন অফ বেঙ্গল? বা যখন 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে, বা যখন বেঙ্গল পার্টিশন হচ্ছে, সে সময় কে এই গানটা রচনা করেছিল, বান এসেছে মোরা গাঙে? তারপর একটুখানি কি নিশ্চয়ই মনে আছে, খুলতে হবে নাও তোমরা এখনো ঘুমাও, ঠিক আছে? দেখো গানটার পিছনের রিজন এটা ছিল, কবি মুকুন্দ দাস সেই সময় বলেছিলেন যে তোমরা অনেক দিন ধরে শুয়েছো, কিন্তু এবার উঠতে হবে, কারণ সময়টা খুব টাফ এসে গেছে, এই সময়টাতে তোমাদের প্রত্যেককে জাগতে হবে। বান এসেছে মরা গাঙে, মানে যে বেঙ্গল এতদিন অবধি শুয়েছিল, এতদিন সাধারণভাবে আন্দোলনে ছিল, তাতে বান এসছে, কারণ বেঙ্গলকে ভেঙে দেওয়া হয়েছে, রাইট? তো এই একটা পারপাস মাথার মধ্যে রেখে এই ধরনের এই গানটি রচনা করা হয়। দ্য রাইট আনসার আমি বলেও দিয়েছি, দ্য মুকুন্দ দাস, হুইচ ইজ অপশন নাম্বার ডি। Now 160. The chopping of an onion makes one cry because the chemical containing কি? পেঁয়াজ কাটার সময় চোখ যে জ্বালা করে, তার পেছনে যে কেমিক্যালটা, পেঁয়াজ থেকে যে ঝাঁঝালো কেমিক্যালটা বেরোয়, সেটা কি? সালফার, ক্লোরিন, ব্রোমিন না নাইট্রোজেন? দ্য রাইট আনসার ইজ অপশন এ অ্যাকর্ডিং টু দ্য পিএসসি অ্যান্সার কি সেট, ঠিক আছে? পিএসসির এখানে হবে অপশন নাম্বার এ সালফার। এবার এই পিএসসির অ্যান্সার কি শিটের কথা যখন আমরা বললাম, আনসার কি এর কথা যখন বললাম, একটা কথা বলে দিই, অলরেডি তোমাদের বলেছিলাম যে বেঙ্গলে দেয়ার ইজ বিং আ লট অফ ক্যাম্পেইন, যাতে যে আনসার কিতে প্রচুর ভুল ছিল সে সম্পর্কে বলা হয়েছে। তো তোমার এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে 31শে অগস্ট মাঝরাত অবধি, তোমার এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে 31শে অগস্ট মাঝরাত অবধি তুমি তোমার নাম্বার দিয়ে কোন প্রশ্নটা সম্পর্কে তোমার সন্দেহ রয়েছে সেটা তুমি দিয়ে দিতে পারো, এবং যদি তোমার কাছে ভিডিওটা অনেক পরে গিয়ে থাকে, অলরেডি যারা দিয়ে দিয়েছো তার উপর বেস করে দে আর গোয়িং টু ডু সামথিং গুড অফ
অ্যাবাউট ইট। তুমি যদি কোনো তোমার এনরোলমেন্ট নাম্বার দাও তাহলে পরে তোমাকে ওখানে নাম্বার দিতে হবে কোন নাম্বারের প্রশ্ন সম্পর্কে তোমার সন্দেহ আছে। যখন তুমি ওই প্রশ্নটায় হাত দেবে তখন ক্লিক করবে, ওখানে 3টে অপশন আসছে যে প্রশ্নের ইনফরমেশন ভুল দেওয়া রয়েছে, নাকি প্রশ্নটাই সম্পূর্ণ ভুল দেওয়া রয়েছে, নাকি উত্তর ভুল দেওয়া রয়েছে। তো তোমার সুবিধা মতো তোমার যেটা মনে হচ্ছে, কারণ প্রশ্নও এখানে অনেক কিছু ভুল দেওয়া হয়েছে, সেটা আজকেও একটা দেখবো আছে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে একটা ভুল দিয়েছে, সেইগুলো যখন হবে তো পিএসসি সেই রেসপন্স অনুযায়ী নিশ্চয়ই নতুন আনসার কি বের করবে এবং তার অনুযায়ী রেজাল্ট ঘোষিত হবে। সো অল দ্য বেস্ট টু অল। নাও উই উইল মুভ টুয়ার্ডস দ্য নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ 161. সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন ইজ লোকেটেড ইন। সেন্ট্রাল কেন্দ্রীয় মানে সেন্ট্রাল ধান গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? 161 এর কোয়েশ্চেনের রাইট আনসার উইল বি অ্যাট ওড়িশা। ওড়িশায় কোথায়? কটক। ঠিক আছে, কটকে হচ্ছে না। অপশন এ ইজ দ্য রাইট আনসার। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন ইজ লোকেটেড অ্যাট কটক। ঠিক আছে, ধানবাদ, কানপুর, কোয়েম্বাতুরও এখানে অপশনে দেওয়া রয়েছে, হুইচ ইজ নট রাইট। দ্য রাইট আনসার ইজ অপশন এ। নাও 162. Dilatometer is used for the movement or measurement of what? দেখো, ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয়? ইলেকট্রিক্যাল এনার্জি কোনোভাবেই নয়। গ্যালভানোমিটার ইজ দেয়ার, রাইট। মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি মাপক যন্ত্র অন্য হয়। ডাইমেনশনাল চেঞ্জ ইজ মেটেরিয়াল অ্যান্ড দ্যাট ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রাইট আনসার ফর দিস কোয়েশ্চেন? যে দিস ইজ দ্য ডাইমেনশনাল চেঞ্জ, মানে পদার্থের মাত্রাগত পরিবর্তন মাপার জন্য যে বস্তুটির ব্যবহার হয় তার নাম হচ্ছে ডিলাটোমিটার। থার্মাল এনার্জি বা কাইনেটিক এনার্জি বা তাপীয় শক্তি মাপের জন্য থার্মোমিটারকে ইউজ করা হয়, রাইট। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, 163. দ্য ইলেকশন কমিশন ইজ কনস্ট্রাক্টেড বাই দ্য। 163 এর কোয়েশ্চেন, দ্য ইলেকশন কমিশন মানে নির্বাচন কমিশন কে গঠন করেন? এবং আমরা জানি প্রেসিডেন্টের হাতে যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকে, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের আন্ডারে প্রেসিডেন্ট ক্যান মেক সো মেনি থিং। তো ইলেকশন কমিশন গঠনের পাওয়ারটাও কাকে দেওয়া রয়েছে? প্রেসিডেন্টকে দেওয়া আছে। সো অপশন নাম্বার সি ইজ রাইট হেয়ার। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নয়, প্রধানমন্ত্রী নয়, ভারতের প্রধান বিচারপতি যাকে বলা হয়, কাকে প্রধান বিচারপতি বলা হয়? দ্য চিফ জাস্টিস। হোয়াট ডাজ মিন? দ্য সুপ্রিম কোর্টে যিনি চিফ জাস্টিস হন তাকে না, এদের কারো হাতে এই পাওয়ারটা দেওয়া নেই। ইলেকশন কমিশনকে গঠনের ক্ষমতাটা সম্পূর্ণ দেওয়া থাকে প্রেসিডেন্টের। আর ওয়ান মোর গুড থিং অ্যাবাউট ইট, যে ইলেকশন কমিশনারই হাতে থাকে কিন্তু প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সমস্ত তদারক। এটাও মনে রাখতে হবে যে প্রেসিডেন্ট ইলেকশন কমিশন গঠন করছে, কিন্তু সেই ইলেকশন কমিশনের হাতে যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় তখন কিন্তু ইলেকশন কমিশনই তার মধ্যে হাত দেন, ঠিক আছে, তারই তদারকি হয়। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, 164. অ্যাকর্ডিং টু হু, WHO, the official name of the virus responsible for COVID-19 diseases? এক্স্যাক্টলি, মানে কোভিড বিনা তো 2020-2021 ভাবাই যায় না, এবং WBPSCও তার অন্যথা করেনি। সো একটা প্রশ্ন তারাও জিজ্ঞেস করেই ফেলেছে, হোয়াট ইজ অ্যাবাউট ইট? কে WHO এর মতে COVID-19 রোগের জন্য যে ভাইরাসটা দায়ী, COVID-19 রোগটার নাম, তাহলে COVID-19 জন্য যে ভাইরাসটা দায়ী তার অফিসিয়াল কি নাম? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, SARS-CoV-2। SARS-CoV-1 মানে CoV-1 ছিল, যেটা COVID-1 ছিল সেটা, দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্স ইনফ্লুয়েঞ্জা ক্যাটাগরি ছিল, দ্যাট হ্যাড হ্যাপেন ইন 2017-18 এর টাইমের প্রথমেই হয়েছিল। বাট দিস ওয়ান হুইচ হ্যাজ বিন ফাউন্ডেড ইন 2019 ডিসেম্বর, রাইট, যেটা চায়নার উহান সিটিতে পাওয়া গিয়েছিল, দ্যাটস অফিসিয়াল নেম ইজ SARS-CoV-2। নাও 165. Who wrote Poverty and Un-British Rule in India? Poverty and Un-British Rule in India গ্রন্থটির রচয়িতাকে? অপশন দেখে নি, রমেশ চন্দ্র দত্তা, দাদাভাই নওরোজি, অ্যালান অক্টাভিয়ান হিউম, অর A.O. Hume, or অমর্ত্য সেন। The right answer here, option number C. Sorry. Extremely sorry for this mistake. The right answer is option number B, Dadabhai Naoroji. The right option is option number B, Dadabhai Naoroji. ঠিক আছে? Now the next question, 166. Who said an eye for an eye will make the whole world blind? কে বলেছেন যে চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? মার্টিন লুথার কিং, মোহনদাস করমচাঁদ গান্ধী, নেলসন ম্যান্ডেলা, or Karl Marx? And the right answer is option number B, M.K. Gandhi or Mahatma Gandhi. ठीक है, मोहनदास करमचाঁদ गांधी, महात्मा गांधी, whatever you want to say. The option is option number B is the right. যদিও মার্টিন লুথার কিং one of the peacekeeping movement এর পিছনে তার হাতে অনেক মানে তিনি
অনবদ্যতা রেখেছেন। এবং নেলসন ম্যান্ডেলা অলসো ভেরি মাচ ফেমাস ফর দ্য সেম থিং। কার্ল মার্কস সোশ্যালিস্ট মুভমেন্টের আন্দোলনের একদম যাকে হিরো বলা যেতে পারে বা পথিকৃৎ বলা যেতে পারে। নাও অপশন নাম্বার 167, হুইচ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ দ্য এজেন্ডা অফ খিলাফত মুভমেন্ট ইনভলভড উইথ? খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কোন আন্তর্জাতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটেছিল, কোন দেশের জন্য? 167-এর যে কোয়েশ্চেনটা দেখো, খিলাফত মুভমেন্ট ভারতবর্ষের যে রাজনৈতিক আন্দোলন, মানে প্রি ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, স্বাধীনতার পূর্ববর্তী সময়ে আন্দোলনকে খিলাফত মুভমেন্ট, খান আব্দুল গফর খানও ছিলেন, এবং এই মুভমেন্টটাকে অনেক বেশি ভারতবর্ষের প্রেক্ষাপটেও এটাতে একটা হাওয়া এসেছিল, কিন্তু আসল ঘটনা কোথা থেকে হয়েছিল দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? তাই জন্য এখানে ইন্ডিয়া হবে না, খিলাফত ইন্ডিয়াতে ভারত কোনোভাবেই হবে না। সো দ্য রাইট অ্যান্সার হেয়ার 167 ইজ অপশন নাম্বার ডি, হুইচ ইজ টার্কি, ঠিক আছে? টার্কি অর তুর্কি, বাংলাতে বলি তুর্কি। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন 168 নাম্বার 168, গান্ধীজি কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? গান্ধীজি প্রভাবিত হওয়া, দেখো এখানটায় একটু তুমি যদি নাও জানো এর উত্তরটা, কিন্তু তুমি কিভাবে বুদ্ধি লাগাতে পারো তোমাদেরকে একটা ট্রিক্স বলছি। সিম্পল, দেখো গান্ধীজি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই কে? টলস্টয়, ডিকেন্স, মার্কস, লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন কোনোভাবেই আমেরিকার সাথে কিন্তু গান্ধীজির তৎকালীন সেই সময় কোনো যোগাযোগ ছিল না। আমেরিকার যে সেকশনটা ভারতের জাতীয় আন্দোলনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত ছিল, দ্যাট ইজ ক্যানাডিয়ান মানে আমেরিকা, রাইট? তো মানে পুরো উত্তর আমেরিকার ক্যানাডা ওয়াজ দ্য এরিয়া যেখান থেকে, সুতরাং লিঙ্কনের সাথে গান্ধীর কোনোভাবে ম্যাচ আপ হতে পারে না, রাইট? নাও দেখো ডিকেন্স ইজ আ রাইটার, আর কার্ল মার্কস ইজ সোশ্যালিস্ট মুভমেন্টের হিরো। তাহলে পরে গান্ধী দ্যাট ইজ লেফটিস্ট, রাইট? তাহলে লেফটিস্ট মুভমেন্টের সাথে গান্ধী ওয়াজ রাইটিস্ট, তো রাইটিস্টে কোনো ম্যাচ হতে পারে না। নাও টলস্টয়, আমরা জানি ছোটবেলায় ইসপের গল্প পড়েছি প্রচুর। ইসপের গল্পের আসল নীতি কথা কি হতো? অহিংসতা বা সে সময় ম্যাচিং আপ উইথ দ্য পার্সন, এই জাতীয় জিনিসগুলো আমরা টলস্টয়ের গল্পে পেতাম। এবং গান্ধীজির নীতি মানে অসহযোগিতা, অহিংসা বা সম্পূর্ণ ঘৃণা বা মিথ্যে ছেড়ে সঠিক উপায়ে নেওয়া, সেই জিনিসগুলো কার সাথে ম্যাচ করতে পারে? সো দ্য রাইট অপশন উইল বি অপশন এ, টলস্টয়, ঠিক আছে? নাও 169, সি দিস ইজ দ্য ওয়ে, ইফ ইউ ডোন্ট ইভেন নো দ্য আনসার, ইফ ইউ হ্যাভ সাম বিট অফ কমন সেন্স, কোনো জেনারেল নলেজ তোমার ঠিকঠাক আছে, ছোটোবেলা থেকে চোখ কান সব খোলা রয়েছে, তো খুব সহজে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো করা যেতে পারে। নাও 169, এরকম তো হয় না যে তুমি যখন পেপার দিতে বসেছো তখন ইউ আর অ্যাবসলিউটলি নোন দ্য 100% কোয়েশ্চেন আনসার, এটা কখনোই পসিবল না কারোর ক্ষেত্রে। ইভেন যারা কোয়েশ্চেন সেট করেন তাদের পক্ষে এটা পসিবল না, বিকজ কোয়েশ্চেন যখন সেট হয় বিভিন্ন সোর্স থেকে হয়ে সেটা জাম্বলড আপ হয়ে কোয়েশ্চেনগুলো সেট হয়। সো ইট ইজ নট পসিবল ফর এনি ওয়ান টু আনসার এভরি কোয়েশ্চেন ইন এভরি এক্সামিনেশন, দ্যাট ইজ কাইন্ড অফ ইম্পসিবল থিং। তো সেখানটায় তোমাকে কি করতে হবে, এবং এটা শুধু WBCS এর ক্ষেত্রে নয়, when you are being appeared for the UPSC or any other examination that happens for any examination, যে তুমি ওখানে হয়তো 60 to 70% আনসার তুমি নিজের থেকে দিতে পারবে তোমার নিজের হার্ড ওয়ার্ক দিয়ে, বা তুমি পুরোনো পড়াশোনা করেছো তার ওপর ডিপেন্ড করে, কিন্তু যখন তুমি কিছু প্রশ্ন পাবে যে প্রশ্নগুলো হয়তো তুমি জানোই না, তখন তোমাকে সাধারণ বুদ্ধি লাগাতে হবে, ঠিক এভাবে। নাও দ্য নায়াঙ্কারা সিস্টেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ থিং? নাও নায়াঙ্কারা সিস্টেমের এই অ্যাসোসিয়েশন উইথ কোনটা, এটার ক্ষেত্রে নো আইডিয়া উইল ওয়ার্ক। যদি তোমার রাট্টাফিকেশন করে থাকো বা তুমি পড়াশোনা ঠিক করে থাকো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার তুমি সলভ করে থাকো, দেন ইট ইজ পসিবল ফর ইউ টু আনসার দিস কোয়েশ্চেন। And which is the right answer here? Option there রয়েছে বাহামানি কিংডম, না চোলা এম্পায়ার, দ্য মারাঠা কিংডম, না বিজয়নগরা এম্পায়ার। নাও দ্য অপশন উইল বি অপশন নাম্বার ডি, দ্য বিজয়নগরা এম্পায়ার, ঠিক আছে? নাও 170-তে প্রশ্ন হচ্ছে জোসেফ রবার্ট বাইডেন মানে জো বিডেন যাকে বলি আমরা, হ্যাঁ না, যিনি হচ্ছে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, তার দ্য 46th প্রেসিডেন্ট অফ USA বিলং টু দ্য পলিটিক্যাল পার্টি নেমড হোয়াট? জো বিডেন যে এখানকার রাষ্ট্রপতি, তিনি যে দলের প্রতিনিধিত্ব করেছেন সেটি কোনটি? রিপাবলিকান পার্টি ইজ নট পসিবল। রিপাবলিকান পার্টি থেকে কে ছিলেন? ডোনাল্ড ট্রাম্প ছিলেন। তার পরবর্তীতে লেবার পার্টি, ডেমোক্রেটিক পার্টি, নাকি ন্যাশনালিস্ট পার্টি? সো দ্য রাইট আনসার উইল বি হিয়ার অপশন নাম্বার সি, ডেমোক্রেটিক পার্টি।
Now the next question 171. Who among the following cricketer won the Rajiv Gandhi Khel Ratna Award 2020? 2020 সালে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার কে পেয়েছেন? বিরাট কোহলি, শিখর ধাওয়ান, সুরেশ রায়না নাকি রোহিত শর্মা? 171 and the right option is Rohit Sharma. Option number D is correct. বিরাট কোহলি আগে পেয়ে গেছেন। Now 172. Researchers has discovered recently antibody of which virus in bats from Mahabaleshwar cave? মহাবালেশ্বর গুহায় বাদুড়ের শরীরের নিচের কোন ভাইরাসটা পাওয়া গেছে যেটা একটি ভাইরাসের অ্যান্টিবডি? কোন ভাইরাসের অ্যান্টিবডি? অপশনস আর নিপা, ইবোলা, কোভিড-19 না জিকা। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ, নিপা। উই হোপ কে দেখা যাবে যে অলরেডি তো আমরা ভ্যাকসিনেটেড ম্যাক্সিমাম ছেলেমেয়েরা মানে মানুষরা হয়ে গিয়েছেন, কিন্তু উই ক্যান অলওয়েজ হোপ কি হয়তো আবার অন্য কোনো প্রাণী থেকে আবার অন্য কোনো একটা অ্যান্টিভাইরাস পাওয়া যাবে যেটা কিনা কোভিড-19 জন্য ডাইরেক্টলি কাজ করে যায়, রাইট? অলরেডি দে আর ট্রাইং টু মেক সো মেনি মেডিসিন, বাট জাস্ট হোপ ফর দ্য বেস্ট, রাইট? নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, দেখো এই প্রশ্নটা আমরা যদি মনে করি গ্রেটা থানবার্গের ইনসিডেন্ট যখন হচ্ছে ফার্মার প্রোটেস্ট চলছিল যে ফার্মিং অ্যাক্ট নিয়ে, ফার্মিং বিল নিয়ে, যখন এপিএমসি অ্যাক্ট নিয়ে যখন ফার্মার প্রোটেস্ট চলছিল, তখন এই নিউজটা প্রত্যেকটা নিউজ পেপারে বা অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়াকে বেশ কবজা করে রেখেছিল যে টুল কিট, হ্যাঁ না? তো প্রশ্নটা দিয়েছে যে সাম্প্রতিককালে বহুচর্চিত টুল কিট মানে কি? টুল কিটের ব্যাপারে যদি তোমরা স্টাডি আইকিউ হ্যাজ অলসো প্রোভাইডেড সো মেনি ভিডিওস অন দিস থিং টুল কিট। যদি তোমাদের কারো কোনো সন্দেহ থাকে, ইউ ক্যান গো অ্যান্ড জাস্ট চেক ইট অন ইউটিউব প্ল্যাটফর্ম যে টুল কিট সম্পর্কে কে দেওয়া রয়েছে। আর বেসিক্যালি তার অপশান যদি তোমার জানার হয় তাহলে হচ্ছে কি বলছে, এটা কি ই কমার্স প্ল্যাটফর্ম অনলাইন ট্রানজ্যাকশনের জন্য? নো। এটা কি সোশ্যাল মিডিয়া সাইট মিন ফর হ্যাকার্স? নো, হ্যাকারদের জন্য সামাজিক মিডিয়া সাইট নেই। তারপরে কি বলছে, আর ডিজিটাল ইকুইভ্যালেন্ট অফ প্যামফ্লেট অ্যান্ড ফিল্টার্স দ্যাট হেল্প মোবিলাইজ প্রোটেস্টার্স। তার মানে কি ডিজিটাল প্রচারপত্র যা প্রতিবাদী সংগঠনকে সাহায্য করে, নাকি অ্যান অ্যাসেম্বলস অফ দ্য সফিস্টিকেটেড ইলেকট্রনিক গ্যাজেট, নাকি টুল কিট একটা হচ্ছে জটিল ইলেকট্রনিক সরঞ্জামের সহায়ক বা সমাহার বা একটা হচ্ছে ওটা একটা অ্যাসেম্বল সেকশন। সো দ্য রাইট অ্যান্সার হিয়ার ইজ অপশন নাম্বার সি, ডিজিটাল প্রচারপত্র যার প্রতিবাদ গঠন করতে সাহায্য করে। মানে কি টুল কিট মানে তুমি যদি টুল কিট একবার ক্লিক করো, দেন ইউ উইল ফাইন্ড আউট সো মেনি আইডিয়া অ্যাবাউট দ্যাট পার্টিকুলার সেগমেন্ট। ওই যে একটা ঘটনা ঘটছে তার সঙ্গে যুক্ত সমস্ত রকম ডিটেলস দিয়ে, যে সেটা হচ্ছে আমাদের আগে ম্যানুয়ালি প্যাম্পলেটের মধ্যে বা একটা লিখিত খসড়া দেওয়া হতো যার মধ্যে সবটা লিখে দেওয়া হতো, কিন্তু এইখানটার ক্ষেত্রে টুল কিটের ক্ষেত্রে ইট ইজ ডাইরেক্টলি রিটেন অ্যাট দ্য সোশ্যাল মানে অ্যাট দ্য সোশ্যাল সাইট, একটা ইন্টারনেটের সাইট, তাই না? ডিজিটালি এটা রাখা হয় এবং সেখানে তুমি ক্লিক করলে ইউ উইল গেট এভরিথিং ডিটেলিংস আউট লাইক রিগার্ডিং দ্য কনটেক্সট। ঠিক আছে? সো রাইট আনসার ইজ অপশন নাম্বার সি। Now 174, who among the following freedom fighter did not belong to revolutionary nationalism? Militant nationalism এর মধ্যে কে ছিলেন না? নিচে প্রত্যেকটি মহিলা মুভমেন্টে মহিলা আন্দোলনকারীদের নাম, যার মধ্যে অপশন কি বীণা দাস, শান্তিয়ান সুনীতি, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্তা। অ্যান্ড দ্য রাইট আনসার হেয়ার উইল বি অপশন নাম্বার সি, মাতঙ্গিনী হাজরা, যিনি সম্পূর্ণভাবে গান্ধীবাদী ছিলেন। ঠিক আছে? এই কারণে মাতঙ্গিনী হাজরার ওপর যখন গুলিও চলে তার হাতে তেরঙ্গা নিয়ে তিনি ভূতলে লুটিয়ে পড়েন, কিন্তু তিনি কোনো রকম হিংসার আশ্রয় নেননি, মানে গুলির বদলে গুলিতে তিনি বিশ্বাস করতেন না। এবং মাতঙ্গিনী হাজরা ওয়ান অফ দ্য পার্সন হু ওয়াজ নট অ্যামং দ্য রেভলিউশনারি বা মিলিটেন্ট ন্যাশনালিজমের মানে অংশ, যেখানটায় আমরা জানি কল্পনা দত্ত যেমন ছিলেন ডাইরেক্টলি চট্টগ্রাম রেভলিউশনের সাথে ডাইরেক্টলি তিনি যুক্ত ছিলেন, তাই না? সেখানে একদম রীতিমতো বোমা সশস্ত্র বাজ হয়ে সেখানে হচ্ছে against the Britishers তারা লড়েছিলেন। Now 175, মাইকা প্রডিউসিং ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে অভ্র উৎপাদনকারী বা মাইকা উৎপাদনকারী ডিস্ট্রিক্ট কোনটি? 175 এর রাইট আনসারটা আমরা দেখে নেবো, যেখানে অপশন রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম নাকি পুরুলিয়া। সো দ্য রাইট অপশন ইজ অপশন নাম্বার ডি, পুরুলিয়া। সি দিস থিংস ইউ হ্যাভ টু স্টাডি, তোমাদেরকে এগুলো পড়তেই হবে। এই সমস্ত ছোটো ছোটো ডেটা নিয়েই হচ্ছে WBCS এর পরীক্ষাপত্র। এবং আমরা এই প্রিলিমসের পরে উই উইল বি স্টার্টিং দ্য মেন্স আনসার, মানে মেন্স কোয়েশ্চেনেরও আমরা আলোচনা করব, এবং তাতেও আমরা দেখে নেব যে কীভাবে পড়া মানে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার করাটা আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছে। নাও দিস ওয়ান ইজ ভেরি ট্রিকি।
DUMA, Duma is related to Russia in the same way as Ecclesia is related to which? Now here what you had to see, দেখো Duma, Russia কোনোভাবে ম্যাচ করছে না. The only thing you can connect with DUMA, চারটে অক্ষর রয়েছে, যেখানে RUSSIA ছটা অক্ষর রয়েছে. কটা এখানে বাড়লো, এখানে কটা বাড়ছে? যদি রাশিয়ার সাথে হয় তাহলে দুটো বাড়লো, তাহলে আমাদের এখানেও দুটোই বাড়া উচিত, রাইট? মানে এখানটায় যেটাই হবে তার উল্টো, মানে দুটো কমা বা বাড়া উচিত. তাহলে আমরা দেখছি এক্লেসিয়া 1 2 3 4 5 6 7 8, অ্যান্ড এখানে আটখানা সংখ্যা থেকে যদি দুটো কমে, এখানে দেখো দুটো বাড়ার কোনো ব্যাপার নেই, তাহলে এখানটা থেকে যেটা কমছে তাহলে সেটা কি হচ্ছে? 1 2 3 4 5 6. তো অনলি গ্রিস ইজ দ্য অপশন, সো অপশন সি ইজ দ্য রাইট. And if you have any other logic, you can also tell your logic to our comment section, right? Acha, number 177, Manoj can type 100 pages of the report in 10 hours. Bobby can do the same in 15 hours. If they work together for 5 hours, the remaining work will completed by Lucy in 2 hours. If they receive 2400 for whole work, লুসি কত টাকা পাবে? সো মনোজ ঘন্টায়, পুরো বাংলাটা দেখতে পাচ্ছ, মনোজ 10 ঘন্টায় 100 পাতার একটি টাইপ রিপোর্ট করতে পারে, আর ববি ওই কাজটা 15 ঘন্টায় করতে পারে. তারা একসাথে যদি 5 ঘন্টা কাজ করে, তাহলে পরে বাকি কাজটা লুসি যদি 2 ঘন্টায় করে, ওই কাজের জন্য টোটাল 2400 টাকা দেওয়া হয়, লুসি কত পাবে? সো সিম্পল, দিস ইজ এ নাম্বার অফ, যেমন আমরা ঐকিক নিয়মের অঙ্ক করেছি, একটা টোটাল ওয়ার্ককে যদি আমরা 1 ধরি এবং 1 ধরে এগোই, তাহলে পরে এখানটায় টোটাল 100 পেজের যে কাজটা রয়েছে, 100 পেজকে উই ক্যান কনভার্ট ইন এক্স ইজ ইকুয়াল টু 100. এইভাবে ধরে আমরা সিম্পল এক্স এর ভ্যালু বের করি. যদি এক্স এর টোটাল ভ্যালু বের করতে গেলে আমাদের টোটাল নাম্বার দেওয়া রয়েছে, তাহলে পার হেড কত করে পড়বে 3টে মানুষের, সেই ডিফাইন করে উই ক্যান গেট দ্য আনসার ইজ অপশন নাম্বার ডি. ঠিক আছে, এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে গেলাম না, কারণ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন উইল টেক আ লটস টাইম বিকজ উই হ্যাভ লটস কোয়েশ্চন টু আনসার. সো দ্য রাইট অপশন হিয়ার ইজ অপশন নাম্বার ডি. নাও 178, দ্য রেশিও অফ 6 inch to 4 feet উইল বি. 6 ইঞ্চ এবং 4 ফুটের অনুপাত কত? সিম্পল, দেখো 12 ইঞ্চিতে কত হয়? 1 ফিট হয়, রাইট? 12 ইঞ্চিতে হয় 1 ফিট, তাহলে পরে 4 ফিট ইজ ইকুয়াল টু 48. তার মানে বলেছে 6:48 এর রেশিও আমাদেরকে বের করতে হবে, হুইচ ইজ 1:8, অ্যান্ড দ্য রাইট অপশন ইজ অপশন নাম্বার ডি. কারেক্ট. নাও নেক্সট হচ্ছে 179 এর কোয়েশ্চেন, উইনসন শব্দটি সব থেকে দূরবর্তী অর্থ কে বহন করে? মানে উইনসনের যা মানে হয় তার সব থেকে দূরে, মানে সব থেকে না মেলে নিচের মধ্যে কোনটি? ঠিক আছে, সিনোনিমস দেওয়া রয়েছে, তোমাকে একটা নন সিনোনিমস ওয়ার্ড এর থেকে বের করতে হবে উইনসামের. 179, দ্য রাইট আনসার ইজ আনঅ্যাট্রাকটিভ. ঠিক আছে, উইনসাম মানে ইনসিপিড, প্রেজুডিস, অপোজিশন গুলো করে আনঅ্যাট্রাকটিভ ইজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য ফার ফারদেস্ট মিনিং অফ দিস কোয়েশ্চেন. নাও 180. এবার দেখো এই 180 যে কোয়েশ্চেনটা এবং এর আগেও একটা, এরপরে একটা কোয়েশ্চেন দেখবো, দেয়ার ইজ টু মেনি ডিস্টারবেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট. এবার স্বাভাবিকভাবেই কি, শুড দ্য নাম্বার অফ হলিডে গভর্নমেন্ট এমপ্লয়িজ বি রিডিউস, বলছে কি সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কি কমানো উচিত? এবার যুক্তি কি রয়েছে? ইয়েস দিয়ে 3টে রয়েছে এবং নো একটা দিয়ে রয়েছে, যে কমানো উচিত কি উচিত না. অপশনগুলো দেখবো. প্রথমে বলছে our government employees are having the maximum number of holidays among the countries in the world. Is it right? No, not at all. মানে এটা কোনোভাবেই হতেই পারে না যে ভারতবর্ষের গভর্নমেন্ট এমপ্লয়িজদের সংখ্যা যে সব থেকে বেশি, হাউ ইউ ক্যান সে দ্যাট, রাইট? এটা হতে পারে না. নাও ইট ইজ সাইন অফ ব্রিটিশ লিগাসি হুইচ শুড বি ক্যারিড ফরওয়ার্ড. দেখো ব্রিটিশদের চলা একটা লিগাসি যেটা সামনেও চলতে পারে, তাহলে পরে ভারত আর কি করে সার্বভৌম হলো, রাইট? সার্বভৌমতা, সভরেনিটি তো থাকলো না. সো দ্যাট ক্যান নট বি দ্য রাইট আনসার. যেখানটায় 180 নম্বরে অপশন যেটা পিএসসি দিয়েছে সেটা only 2 is strong which cannot be possible. This is really wrong. ঠিক আছে, তাহলে আমরা দেখিনি আর কি হতে পারে. নাম্বার 3 নাম্বার যেটা রয়েছে, ইট উইল স্পিড আপ ওয়ার্ক অ্যান্ড অল পেন্ডিং জবস ক্যান বি কমপ্লিটেড ওয়েল ইন টাইম. দ্যাট ক্যান বি সাম কাইন্ড অফ রেলিভেন্ট, যে এটা যে কাজটাকে অনেক বেশি আগিয়ে নিতে পারে পেন্ডিং জবস এবং কমপ্লিট করতে পারে তাড়াতাড়ি সময় মতো, এটা হতে পারে. আর না বলছে যে না, কখনো রিডিউস করা উচিত না, তাহলে এমপ্লয়িজ মাস্ট বি গিভেন অ্যাম্পল স্পেয়ার টাইম টু স্পেন্ড উইথ ফ্যামিলি. বেসিক্যালি যদি আমরা দেখি তাহলে পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন 3কে কেউ এখানটায়
বলছে না, রাইট? অপশন 3, সো দ্য কোয়েশ্চেন আনসার ইজ অ্যাকচুয়ালি রং। আনসার কি অনুযায়ী 2, এটা কোনোভাবে হতেই পারে না, কারণ ব্রিটিশ লিগাসি ইন্ডিয়া চললে পরে এখন তো ব্রিটিশের আন্ডারই থাকা উচিত, তাই না? তো সেটা তো পসিবল না। সো রাইট আনসার হিয়ার ইজ নট গিভেন, অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট দ্য পিএসসি উইল গিভ ইউ আনসার আফটার দ্য আনসার কি রেসপন্সের পর কি দেবে, উই ডোন্ট নো দ্যাট, we are just hoping for the best. Now 181 এর কোয়েশ্চেন দেখবো, a ladder kept against a wall, একটা ল্যাডার একটা ওয়ালের আগেনস্টে দাঁড় করানো আছে, the top of the ladder touches the wall at the height of 270, এই যে জায়গাটা এটা হচ্ছে 270 সেন্টিমিটারে রয়েছে, আর যেটা ফ্রম দ্য গ্রাউন্ড মানে দিস ওয়ান, এই যে গ্রাউন্ড থেকে এটার হচ্ছে হাইট কত বললো, 270 সেন্টিমিটার, রাইট? নাও দ্য নেক্সট বলছে দ্য বেস অফ দ্য ল্যাডার ইজ 24 সেন্টিমিটার, এই ল্যাডারের বেস হচ্ছে 24 সেন্টিমিটার, এবার 54 সেন্টিমিটার, এবং 54 সেন্টিমিটারে বলেছে যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ল্যাডার, তার মানে আমাদের এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মান বের করতে হবে, রাইট? এবং সেটা যদি আমরা জানি ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এখানে যদি এ স্কোয়ার একটা এটার যদি ভ্যালু হয় আর বি স্কোয়ার যদি এটার ভ্যালু হয়, তাহলে অতিভুজের হবে এক্স স্কোয়ার যদি ধরি, তাহলে দ্য ফর্মুলা ইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাই তো? তো সেই ফর্মুলাকে লাগিয়ে আমরা যদি সিম্পল 270 স্কোয়ার করি প্লাস 54 স্কোয়ার করি, সো দ্য আনসার উইল বি হেয়ার 75816। সো এটা হচ্ছে টোটাল এক্স এর স্কোয়ারের ভ্যালু বেরালো, তাই তো? তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হবে, এইটারই রুট ওভার 75816। সো দ্য রাইট অ্যান্সার হিয়ার উইল বি অপশন নাম্বার সি। ঠিক আছে, সিম্পল, এটা একটা ট্রাইগোনোমেট্রিক্যাল কোয়েশ্চেন এবং আই এম প্রিটি শিওর ইউ আন্ডারস্টুড। নাও 182, 480 students out of 1500 are enrolled in the NCC. What percentage of students are not there in the NCC? প্রশ্ন বলেছে কি 1500 ছাত্রের মধ্যে 480 জন এনসিসিতে নাম নথিভুক্ত করেছে, কত শতাংশ নাম নথিভুক্ত করানো হয়নি? সিম্পল, দেখো 1500 স্টুডেন্টের মধ্যে যদি 480 জন করে, তাহলে পরে বাকি কজন থাকে? 1580 মধ্যে যদি 480 দিন করে, তাহলে আমাদের পড়ে থাকে 1020 জন, তাই তো? তাহলে 1020 জন হলে পরে 1500-র মধ্যে 1020 জন করে না, তাহলে পরে 100-এর মধ্যে কত করে না? সিম্পল, আমরা জানি 1020 বাই 500 ইন্টু 100, সো দ্য অপশন উইল বি হেয়ার 68, তাই তো? আমরা নর্মাল কেটে দিলে দেখবো অপশন নাম্বার 182 এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। Now 183, a building which is 64 feet high cast a shadow of length. এই কোয়েশ্চেনটার আনসার আমরা সেভাবে দেব না। কেন দেব না? কারণ আনসার কি অনুযায়ী তারা বলেছে অপশন নাম্বার সি, which is quite possibly right, but just look at the question. আমি যদি কোয়েশ্চেনটাকে দেখি তাহলে আমরা দেখব কি বলেছে। কোয়েশ্চেনে বলেছে a building which is 64 feet high cast a shadow of length 96 feet. কোয়েশ্চেনটাকে যদি বুঝি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বিল্ডিং যেটা হচ্ছে 64 ফিট হাই, সেটা যে শ্যাডো তৈরি করে তার হাইট হচ্ছে 96 ফিট। ঠিক আছে, এবার বলেছে যে দ্য হাইট অফ টেলিফোন টাওয়ার হুইচ কাস্ট আ শ্যাডো অফ লেন্থ 180 ফিট আন্ডার সিমিলার কন্ডিশন কি হবে? বলেছে এবার যদি সেম একটা টেলিফোন টাওয়ার হয় যেটা যে এই শ্যাডো তৈরি করেছে সেটা 180 ফিট, তাহলে পরে তার লেন্থ কত বের করতে হবে, রাইট? নাও দেখো কোয়েশ্চেনটা বাংলায় যদি পড়ি, 64 ফুট উচ্চ একটি বাড়ির ছায়ার দৈর্ঘ্য 96 ফিট, ওই একই সত্ত্বে 180 ফুট টেলিফোন টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য কত হবে? সো ইটস এক্স্যাক্টলি দ্য অপোজিট কোয়েশ্চেন হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন বেঙ্গলি, যেখানটা এখানে জিজ্ঞেস বলা উচিত ছিল টেলিফোন টাওয়ারের দৈর্ঘ্য কত হবে, নট ছায়ার দৈর্ঘ্য অলরেডি বলে দেওয়া রয়েছে। সো হোয়াট ইজ গোয়িং টু ডু বাই দ্য পিএসসি থিং আই ডোন্ট নো, বাট অ্যাকর্ডিং টু দ্য নর্মাল ট্যান থিটার যে আমরা মান যদি বের করতে পারি এবং ট্যান থিটার মান বের করে অটোমেটিক্যালি আমরা এই 120 ফিটে আসতে পারি, বাট অ্যাজ দ্য ইংলিশ অ্যান্ড বেঙ্গলি কোয়েশ্চেন ইজ too different, so we had to wait for the correct answer, where the publications has told that the right answer is 120 feet, option number C. ঠিক আছে, now the next question 184, school is related to students in the same way hospital is related to what? স্কুল যদি স্টুডেন্টের সাথে রিলেটেড হয় তাহলে হসপিটাল অবশ্যই পেশেন্টের সাথে রিলেটেড হবে, and option D is the right answer here.
নাও 185 পয়েন্টিং টু এ জেন্টলম্যান, একজন মানুষকে দেখিয়ে দিয়ে সোমনাথ বলল, সোমনাথ সেড হিজ অনলি ব্রাদার, মানে এই জেন্টলম্যানের একমাত্র ভাই। যদি জেন্টলম্যানকে আমি এবার ধরি জি দিয়ে লিখছি, তাহলে জি জেন্টলম্যানের অনলি ব্রাদার মানে দুজন, জেন্টলম্যান ইজ অলসো ম্যান, এও হচ্ছে ম্যান, রাইট? অনলি ব্রাদার ইজ দ্য ফাদার অফ মাই ডটার্স ফাদার, হি ইজ দ্য ফাদার অফ মাই ডটার। তাহলে এখানটায় যদি একজন, এখানে যদি আমি একজন বাবা ধরি মানে একজন ফাদার অফ দ্য ডটার্স ফাদার, তাহলে অফ মাই ডটার, তাহলে দিস ফাদার ইজ অনলি দ্য পার্সন, মাঝখানটায় পড়লো, তার মানে এই ইনি মেয়ে এবং এর সাথে আমার কোনো কাজ নেই। তা হাউ ইজ দ্য জেন্টলম্যান রিলেটেড টু সোমনাথ, তাহলে সোমনাথের সাথে এই ভদ্রলোকের সম্পর্ক কি? আর ডাইরেক্টলি আমরা দেখতে পাচ্ছি কাকা হবে, তাই না? কারণ এই ভদ্রলোকের যদি সে ছেলে হয় এবং এই ভদ্রলোকের ইনি যদি ভাই হয়, তাহলে পরে আলটিমেটলি ইনি কি হচ্ছেন? 185, কোয়েশ্চেন নাম্বার 185, দ্য আনসার ইজ আঙ্কেল বা কাকা, ঠিক আছে? সো দিস ইজ দ্য অপশন, মানে এইভাবে সম্পর্কগুলো বের করা উচিত। নাও 185 পয়েন্টিং টু এ জেন্টলম্যান, দ্য সেম কোয়েশ্চেন আগেন, আচ্ছা রিপিট হয়ে গেছে এখানটায়, অপশন বি কাকা। নাও 186, টুডে ইজ থার্সডে, দ্য ডে আফটার 59 days উইল বি হোয়াট? আজকে যদি থার্সডে হয়, যদি আমরা লিখি সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, তাহলে দেখো 59 days, 59 days এখানটায় যদি বের করতে হয়, আমাদের আজকে থার্সডের বাদ থেকে কদিন বাদ যাচ্ছে? তাহলে এখানে 1, 2, 3 যদি বাদ দিয়ে দিই, 59 days-এর মধ্যে যদি আমরা 3 দিন বাদ দিয়ে দিই, তাহলে কদিন পড়ে থাকলো? 56 ডে। 56 ডেজকে আমরা যদি 7 দিয়ে ভাগ করে দিই, 7 8 56 হবে। তাহলে এখান থেকে 8 নম্বর দিন কত হচ্ছে? 1 এর পর 2, 3, 4, 5, 6, 7, 8, রাইট? সো দ্য নাম্বার ইজ অপশন 186 এর ক্ষেত্রে দিস ইজ গোয়িং টু বি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, সানডে, রাইট? তো রাইট আনসার উইল বি Sunday. The option A is the correct. Now the next question, 187. How many times do the hands of a clock coincide in a day? সারা দিনের মধ্যে দুটো ঘড়ির কাঁটা একসাথে কবার মেলে? The right answer is option D, 22. ঠিক আছে, option is 22. Now 188, মোহন টেক্স 6 hours to do a job, ঠিক আছে? তাহলে টোটাল জবের যদি দেখি ধরি 1, তাহলে মোহনের টাইম লাগে 1/6। লালটুর টাইম কত লাগে? লালটু টেক্স 10 hours, 1/10। তো হাউ লং ইট শুড বি টেক ইফ মোহন অ্যান্ড লালটু ওয়ার্ক টুগেদার? তো এটাকে আমরা যদি সলভ করি, আমরা দেখবো অপশন বি কারেক্ট, হুইচ ইজ 3/3/4, ঠিক আছে? 3 পূর্ণ 3/4, অপশন বি হিয়ার ইজ দ্য কারেক্ট আনসার। It's very simple, right? Now this question, which is number 189. Given set 8, 3, 2, then follows কি? বলেছে যে নিচে এখানে যদি সেট দেওয়া থাকে 8, 3, 2, তাহলে নিচেরটা কি হবে, রাইট? নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট, দেখো অপশন এখানে রয়েছে 8 আছে, 3 আছে, 2 আছে। ইফ উই আর ডুইং 8 এর স্কোয়ার, 8 8 64, -1 যদি করি তাহলে কত বেরাবে? 63। না 3 স্কোয়ার যদি করি তাহলে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, -1 ইজ ইকুয়াল টু 8, অ্যান্ড দেন 2 এর স্কোয়ার যদি করি 2 2 4 হয়, 4 থেকে 1 যদি আমরা মিস করি তাহলে পরে কত হবে? 3। সো দ্য রাইট অপশন ইজ 63, 8 and 3. So the option C is the correct here, right? Now the next question, 190, given set 777, 140, follow করতে হবে নেক্সট কি? That is a simple thing. The option is 111 আর হচ্ছে 20 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, বাকিগুলো ম্যাচ করেনি, শুধুমাত্র নাম্বার বি ম্যাচ করছে। সো দ্য রাইট আনসার ইজ 666, 120. Now 191, Nasi started from X point. আমরা এটা ভালোভাবে দেখব কিভাবে এই ডাইরেকশন ওরিয়েন্টেড অঙ্কগুলো করা হয় বা রিজনিংগুলোকে আমরা পাই, সেটা আমরা দেখব। প্রথম হচ্ছে নাসি স্টার্ট করেছে এক্স পয়েন্ট থেকে অ্যান্ড ওয়াক স্ট্রেট 5 কিলোমিটার ওয়েস্ট, ঠিক আছে? 5 কিলোমিটার ওয়েস্টে গেল, অ্যান্ড দেন হি টার্ন লেফট অ্যান্ড ওয়াকড স্ট্রেট 3 কিলোমিটার।
এবার এখান থেকে সে লেফট নিল এবং এখানে 3 কিলোমিটার গেল। এবার আবার কি করলো, হি টার্নড লেফট অ্যান্ড ওয়াকড আগেন 7 কিলোমিটার, মানে 5 থেকে আরও 2 কিলোমিটার আগে গেল। এবার বলছে যে এই যে পয়েন্টটা সেটা ওর এক্স পয়েন্টটা থেকে কোন ডাইরেকশানে রয়েছে, এটা কোন ডাইরেকশন। সো এখানটা যদি আমি এক্স এভাবে দেখি, যদি এটা আমরা এটা সেন্টার দেখি, তাহলে পরে এই ডাইরেকশানে কি হবে, এটা যদি ইস্ট হয়, এটা ওয়েস্ট হয়, এটা যদি সাউথ হয়, আর এটা যদি সাউথ হয়, এটা যদি নর্থ হয়, তাহলে পরে ইস্ট অ্যান্ড সাউথের ডাইরেকশন হচ্ছে, রাইট। এই যে অপশনটা যে দিকে যায় সেইটা ডাইরেকশনের আনসার হয়। সো দ্য রাইট আনসার ইজ going to be the southeast, option number A. 191 এর option number A is the correct answer. Now 192, a train is 150 meter long. It's running at a speed of 41 kilometer per hour. A man is running at 11 kilometer in the same direction as the train. In what time it will pass the man? কি বলেছে যে একটা ট্রেন 150 মিটার লং, ঠিক আছে, এবং এটা বের করার জন্য আমাদের সবসময় কি মনে রাখতে হবে যে হাউ দিস থিং হ্যাপেন্স, কিভাবে এই ট্রেনের মাপ থেকে পাওয়া যায়, ঠিক আছে। যদি 150 হয় তাহলে পরে এখানটার টাইম দেখতে হবে আমাদের কত, 41 এর স্পিড অ্যান্ড এর স্পিড, মানুষের স্পিড ইজ ইকুয়াল টু 30, হ্যাঁ না। তাহলে 30 এর টাইম যদি হয় দ্যাট ইজ কিলোমিটার পার সেকেন্ড। তো 30 আর এখানটায় এটা কততে রয়েছে, এটা হচ্ছে মিটারে রয়েছে। তাহলে 150/30 ইট ইজ কিলোমিটার পার সেকেন্ড, এবং এই 30কে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই কিলোমিটার পার সেকেন্ডকে, তাহলে হোয়াট ইট উইল বি, 30 কিলোমিটার মানে 1000 প্রথমত তো, আর এখানে 60 × 60 করলে পরে আমরা এটাকে কি পাবো, কিলোমিটার পার সেকেন্ডে পাবো, রাইট। সো দ্য রাইট আনসার এখান থেকে আমরা যদি কাট করে দিই অ্যান্ড সিম্পল ওয়েতে যদি আমরা দেখি, তাহলে 0 অ্যান্ড দিস 0 উইল বি ডিডাক্টেড, এখানটায় হবে। আর সিম্পল এখান থেকে আমরা পাবো দ্যাট ইজ 10, রাইট, 5 × 10 by 6 × 6. So the right answer will be 18 seconds, রাইট। এটাকে তোমরা নিজেদের মতো সলভ করলে ইউ উইল গেট ইট। সো আগেন আমি একটুখানি ক্লিয়ারলি দেখিয়ে দিই হোয়াট উইল বি দ্য এক্স্যাক্ট, কি হবে 150 আর এখানটা হবে 41 - 11, রাইট। তাহলে 150/30 কিলোমিটার পার সেকেন্ড রয়েছে, তাকে আমরা কনভার্ট কি করব, একে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে মিটারে কনভার্ট হবে, আর পার সেকেন্ড যেহেতু 60 × 60, রাইট। তাহলে আমরা এটা সিম্পল এটাকে ইকুয়েশনে ডানলে পরে আমরা 18 সেকেন্ডস আনসার বেরিয়ে যাবে। নাও 193 এক্সক্লুসিভ প্রপার্টিজ বলছে হুইচ ইজ দ্য কারেক্ট অপশন। ইফ আ পার্সন ইজ রিচ হি হ্যাজ লটস অফ ইনফ্লুয়েন্স, বলছে নিচের কোনটি সঠিক, যদি কোনটি সঠিক, একজন ব্যক্তি ধনী তার অনেক প্রভাব আছে। তো 193 এর আনসারগুলো দেখি, অলোক হ্যাজ a lot of influence so he is rich, অলোকের অনেক ইনফ্লুয়েন্স আছে তাই এটা রিচ, ও খুব গরিব ধনী। ইফ আ পার্সন ইজ নট রিচ হি ডাজ নট হ্যাভ আ লট অফ ইনফ্লুয়েন্স, যদি কোনো ব্যক্তি ধনী না হয় তবে তার অনেক প্রভাব থাকে না। তাপস ধনী, Taposh is rich and so he has a lot of influence. And D, poor people cannot have influence. So directly দেখো if a person is rich, he has lot of influence. That is directly can be answered with this question. যে Taposh is rich and so he has lot of influence. So option C is the correct answer. Now 194, pointing towards a girl in the picture, Meghna said she is a mother of Jhuma. কি করলো, প্রথমে তো মেঘনা একটা মেয়েকে যদি একটা গার্লসের ছবি দেখে সে বললো শি ইজ মাদার অফ ঝুমা, তাহলে সে হচ্ছে কার মা, ঝুমার মা। হুজ ফাদার ইজ মাই সন, তো ঝুমার যে বাবা সে এনার মানে এই যে মেয়েটি বললো সেটা তারই ছেলে, তাহলে এই মেয়েটির ছেলে যে সান তার এটা ওয়াইফ হলো, রাইট। নাও হাউ মেঘনা রিলেটেড টু দ্য গার্ল ইন পিকচার, এবার এখানটা দেখো এই মেঘনাকে দেখে যে হলো তাহলে পরে সে কে আলটিমেটলি মানে কিভাবে সম্পর্ক হচ্ছে দুজনের। 194 আনসার ইজ গ্র্যান্ডমাদার, সিম্পল ব্যাপার না, এটা খুব সহজ। যদি এই মানুষটা যদি তার ফাদার এর যদি বাবা সে যদি তার ছেলে হয় তাহলে আলটিমেটলি কি হবে, সি ফর ইউর কনফিউশন আই এম গোয়িং টু মেক ইউ, দেখা গেল এখানে গার্লের এখান থেকে সে কি করলো, এখানে একজনকে
দেখালো যাকে বলল ঝুমার মা, রাইট? এবার বলছি এই যে যার ঝুমার মা যে, সে আমার মানে তার বাবা আমার ছেলে, মানে এর যিনি বাবা সেই এই প্রথমের যে জি তার ছেলে, রাইট? ফাদার। তাহলে পরে এনার সাথে এনার কি সম্পর্ক হলো এই দুজনের? এনার ক্ষেত্রে ইনি তাহলে দিদা হচ্ছেন বা ঠাকমা হচ্ছেন, রাইট? সো দ্য রাইট আনসার ইজ অপশন ডি, গ্র্যান্ডমাদার। ঠিক আছে, 194 এর অপশন ক্লিয়ার। নাও 195, এক্সক্লুসিভ প্রপার্টি, হুইচ ইজ দ্য কারেক্ট অপশন? মেনি স্মোকার গেটস ক্যান্সার। এই একটা প্রশ্ন, এটার ক্ষেত্রেও যেটা বলা হয়েছে সেটাও উত্তর কি, আনসার কি থেকে ভুল, প্লিজ পারলে পরে তোমরা চেঞ্জ করে নেবে। এক্সক্লুসিভ প্রপার্টি বলছে মেনি স্মোকার্স গেট ক্যান্সার, প্রচুর ধূমপায়ীদের ক্যান্সার হয়, রাইট? অনেক ধূমপায়ীদের ক্যান্সার হয়। তাহলে এর দ্বারা কি করা উচিত? দ্য অপশন শুড বি স্মোকিং মে লিড টু ক্যান্সার, যে স্মোকিং ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে। তো অপশন যেটা দেওয়া রয়েছে আনসার কিতে, সেটা বি, বেশিরভাগ ধূমপায়ীদের ক্যান্সার হয়। যদিও কথাটা সত্যি, কিন্তু ইটস নট রিলেটেড টু দিস অপশন। মেনি স্মোকার গেট ক্যান্সার, ধূমপায়ী, তার মানে মেনি স্মোকার ডাজন্ট মিন দ্যাট এভরি স্মোকার, রাইট? তার কিন্তু এখানে বলেছে যে মোস্ট স্মোকার গেট ক্যান্সার, দ্যাট ইজ রিয়েলি রং। নাও দ্য লাস্ট কোয়েশ্চেন্স, লাস্ট 5টা কোয়েশ্চেন দেখে নেবো। 96 এ টুডে ইজ মানডে, আফটার 61 days ইট উইল বি হুইচ? দেখো আজকে যদি মানডে হয়, আগেন সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। তাহলে বলা হচ্ছে এখানটায় কতটা দিন হচ্ছে? 61 ডেজের মধ্যে থেকে যদি আমরা 6টা দিন বার করে দিই, 1 2 3 4 5 6, এই 6 দিন যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে আবার সেই 56 ডেজ, যেটা 8 দিন পর আসবে। তাহলে 8 দিন পরের ডেটটা কি হতে পারে? 61 থেকে করলাম, তাহলে আলটিমেটলি 1 2 3 4 5 6 7 8, দেন দ্য রাইট আনসার উইল বি এখান থেকে 1 2 3 4 5 6 7 8, রাইট? অ্যান্ড দ্য রাইট আনসার 196 এর ক্ষেত্রে অপশন নাম্বার বি, স্যাটারডে। ঠিক আছে, সিম্পল আমরা ম্যাথ করে বের করবো যে 61 ডেজের পরে কি দিন আসবে। যদি সানডে 0 ধরা হয় এবং সেই হিসাব করে টোটাল যদি আমরা নাম্বার গুনি, 61 ডেজ মানে কতদিন পর আসবে? বা 61কেও যদি আমরা ডিভাইড করে দিই 7 দিয়ে, 7 8 যা 56, মানে 5 ডেজ পরে থাকলো। সো আমরা যদি মানডে থেকে 5 ডেজও দেখি, সেখানটার ক্ষেত্রেও আমাদের আনসার 1 2 3 4 5, this Saturday, right? The right answer will be D, Saturday. Now 97, which number is missing number? এখানে বলেছে কোন নাম্বারটা মিসিং? 32 19 8, তারপরে কি হবে? ঠিক আছে, 32 19 8, এটার পরে কি হবে? আমরা যদি দেখি, তাহলে দেখি তো আমরা এর মধ্যেকার ডিফারেন্সেস কি। উই উইল হ্যাভ আ চেক অন ইট, কি এই ক্ষেত্রে কি হবে। দেখো 32 এবং 19 এর মধ্যেকার ডিফারেন্স কত হয়? 13। 9 আর 80 এর মধ্যে কত হয়? 11। আমরা দেখতে পাচ্ছি একটা প্যাটার্ন, প্রাইম নাম্বারের ক্ষেত্রে একটা প্যাটার্ন আসছেন, যেটা 13, এটা 11, দেন ইট মাস্ট বি 7, তাই তো? প্রাইম নাম্বার যদি আমরা পিছনের দিকে যাই, 13 11 7, তারপরে 5, তাই তো? তারপরে 2, তারপরে 1, এটা হচ্ছে প্রাইম নাম্বারের সিকোয়েন্স। তাহলে এখানটায় কি হওয়া উচিত? দ্য রাইট আনসার শুড বি 1 7, রাইট? দ্য রাইট আনসার শুড বি 1। কোয়েশ্চেনটা আমরা দেখবো কি আছে। দেখো 1 2 10 37 110, উই উইল জাস্ট মেক আ নর্মাল আমরা এটাকে সাবস্ট্রাকশন করবো। 1 থেকে যদি 2 থেকে যদি 1 যায় তো থাকে 1, এর থেকে কত থাকছে 8, এরপরে কি থাকছে 10 থেকে যদি 37 থেকে আমরা যদি 10কে বাদ দিই, তাহলে কত থাকবে? সিম্পল হবে 7 আর হবে 2, 27। আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্যাটার্ন, 1 2 কিউব 3 কিউব, এরপরটা দেখো 64 আছে, রাইট? মিলে গেল। দেন 64 পর কি হবে? 125ই হবে, আগে এটা 4 কিউব হয়, তাহলে 5 কিউব হবে। দিস ইজ এ প্যাটার্ন। তাহলে এখানটা হোয়াট উইল বি দ্য রাইট আনসার? এবার যে এটা পাচ্ছে কি করে 125, আমি ডাইরেক্টলি যদি যোগ করে দিই, তাহলে হোয়াট ইজ দ্য অপশন? অপশন নাম্বার বি, 226 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নাও দ্য নেক্সট কোয়েশ্চেন 199, শুড সিনিয়রিটি বি দ্য ওনলি ক্রাইটেরিয়া ফর দ্য প্রমোশন? বলছে প্রবীণতায় কি ক্রাইটেরিয়ার একমাত্র প্রভিশন হওয়া উচিত? ঠিক আছে, দ্য রাইট আনসার আমরা চেক করব। অপশন এ ইজ কারেক্ট বলা হয়েছে, কারণ বলেছে ইট শুড বি ইনজাস্টিস টু অল জুনিয়র্স হু আর ডিজার্ভিং অ্যান্ড সুইটেবল ফর দ্য প্রমোশন দ্য সিনিয়র কাউন্টারপার্ট। এই একমাত্র একটা উত্তর রয়েছে বাকিগুলোর তুলনায়, যেটাকে একটু স্ট্রংলি এই আর্গুমেন্টকে অ্যাকচুয়ালি হেল্প করে। নাম্বার 200,
এক্সক্লুসিভ প্রপার্টি আরেকটা, অল স্টুডেন্টস আর নট জিনিয়াস। 200 নম্বর প্রশ্ন বলছে যে সমস্ত ছাত্ররাই প্রতিভাবান নয়, এর দ্বারা কি এভরি স্টুডেন্ট ইজ নট জিনিয়াস, নাকি মেনি স্টুডেন্টস আর নট জিনিয়াস, মেনি স্টুডেন্টস আর জিনিয়াস, না এভরি নন স্টুডেন্টস ইজ আ জিনিয়াস। সো যারা ছাত্র নয় তাদের প্রত্যেকেই প্রতিভাবান, নাকি এটাকে ডাইরেক্টলি কি বলা হয়েছে? তো দ্য রাইট আনসার উইল বি হিয়ার অপশন নাম্বার বি, অনেক ছাত্ররাই প্রতিভাবান নয়, মেনি স্টুডেন্টস আর নট জিনিয়াস। যদি বলে যে অল স্টুডেন্টস আর নট জিনিয়াস, তার মানে অনেক স্টুডেন্টস আছে যারা জিনিয়াস নয়। দিস ইজ সিম্পল। সো দিস ওয়াজ দ্য ক্লাস ফর টুডে অ্যান্ড আই এম প্রিটি শিওর দিস ওয়াজ টু লং ক্লাস ফর টু ইউ গাইজ, but it's going to be very much helpful for your next environment and endeavor also. So যদি এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তো ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট আস অন দিস 2 নাম্বার। আর ততক্ষণ অবধি প্রচুর পড়াশোনা করো, ভালোভাবে থেকো, সুস্থ থেকো, and we will see you tomorrow or day after tomorrow or very soon with other classes. And please let us know in the comment section how you are enjoying this class or not. Thank you.